আবহাওয়া দপ্তর বলছে আজ দুপুর 12টা নাগাদ ভুবনেশ্বরের তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তৃণমূলের কাছে সেটা নিশ্চিতভাবেই বেশ কয়েক ডিগ্রি কম মনে হবে। গ্রেফতারির 136 দিন, প্রায় 4.5 মাস পর রোজভ্যালি কাণ্ডে দলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশেষে জামিন পেলেন। নেতারা বলছেন এই 19শে মে দিনটা তৃণমূলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক 1 বছর আগে এই দিনে 211টি আসন জিতে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে দল। 1 বছর পর সুদীপ মামলাতেও এই একই দিনে এলো স্বস্তি। পাশাপাশি আজ তৃণমূল ভবনে দলের কোর কমিটির বৈঠকে একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে সুর আরও তীব্র করলেন মমতা, পাশাপাশি তাকে কিছুটা নরম হতে দেখা গেল কংগ্রেস প্রসঙ্গে। উল্টো দিকে হাইকমান্ডে তৃণমূল সখ্যতার মনোভাব বুঝেই কি আজ ফের সুর চড়ালেন অধীর চৌধুরী? আমরা সেই খবরেও আসবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো আজ ঠিক কী ঘটল ওড়িশা হাইকোর্টে। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারির প্রায় 4.5 মাস পর অবশেষে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর প্রভাবশালী তথ্য কার্যত নাকচ করে শুক্রবার তার জামিন মঞ্জুর করেছে ওড়িশা হাইকোর্ট। 25 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে সাংসদকে, জমা রাখতে হবে পাসপোর্ট। After getting the judgment, we will apply for bail in the court below. So today we are only just get the pronouncement of judgment that bail has been allowed. Most probably tomorrow we are applying. How much time it will take to collect these documents and to submit it to court? This is court process. Today is the vacation court, so we are taking all needful steps to get the judgment as soon as possible. জামিনের আবেদন নিয়ে ওড়িশা হাইকোর্টে শুনানি শেষ হয় 10 দিন আগে। এদিন রায় দিতে গিয়ে বিচারপতি জেপি দাস সময় নেন ঠিক 4 মিনিট। 10:30 নাগাদ বিচারকক্ষে এসেই তিনি ঘোষণা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আর্জি মঞ্জুর করা হলো। সওয়ালের অবকাশ না থাকলেও সিবিআই এর এক আইনজীবী এদিন আদালতে দাবি করেন সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পেলে সেই তদন্ত প্রভাবিত হবে। Unfortunately, court has not considered two main points which I have raised. Mr. Sudeep is not only the central minister, he was also a member of the finance committee, parliamentary committee, under whom the SEBI and IRDA works, and CBI is investigating his role in influencing the regulators. If he is released at this stage in bail, that investigation will be hampered. And I also raised a contention that this person is very influential person. সিবিআই এর এই দাবি অবশ্য হাইকোর্টে ধোপে টেকেনি। বিচারপতি জেপি দাস বলেন তদন্ত প্রভাবিত হওয়ার কিছু নেই, এটাই শেষ নয়, আপনারা চাইলে উচ্চ আদালতে যেতে পারেন। সিবিআই এর আইনজীবী জানিয়েছেন তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে পরামর্শ দিয়েছেন এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। I have given an opinion to CBI to file an SLP against this order, because according to me the order is a bad order. The learned judge has not considered the crucial points which you have raised, and he predominantly seems to have been guided by the non-existing illness of Sudeep Bandyopadhyay. So CBI would be filing appeal against this order. জেল হেফাজতে থাকলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় আপাতত ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি। হাইকোর্টের রায়ের কপি যাবে নিম্ন আদালতে, তারপর ম্যাজিস্ট্রেট রিলিজ অর্ডার পাঠাবেন জেল সুপারের কাছে, জেল সুপার তা পাঠাবেন হাসপাতালে, তারপর ছাড়া পাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপদার শরীর খুব খারাপ, আমি দেখে এসেছিলাম। সুদীপদার জামিন পেয়ে মুক্ত হয়েছেন। সুদীপদার এটাই জীবনের কামনা ছিল, দীর্ঘদিন রাজনীতি করেছেন, সংগ্রামী জীবন, খুবই কষ্ট পাচ্ছিলেন, আর প্রায় 20-25 কেজি ওয়েট কমে গেছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। আমি জানি না সুদীপদা এখন কেমন আছেন, বাট আমি চাই যে সুদীপদা ফিরে এসে কদিন বিশ্রাম নিক এবং শরীরটা ভালো করে দেখা যাবে, কারণ শরীরটাকে শেষ করে দিয়েছে একদম। আমি সেটা নিয়ে স্ট্রেসটা আছি যে ওর শরীরটা নিয়ে, কারণ আমি এখন যাচ্ছি, আমি গিয়ে আগে ডক্টরদের সঙ্গে কথা বলবো, শরীরের স্টেটাস কি আপডেটেড আছে দেখবো, দেখে ডক্টররা কি বলছেন সেটা শুনবো, উকিলরা উকিলদের কাজ করবেন, আইনের পথে চলবে, কিন্তু আমার মেন টেনশন হচ্ছে ওর শরীরটা নিয়ে। তবে শুক্রবার হাইকোর্টে জামিন মঞ্জুর হলেও এদিন রায়ের কপি নিম্ন আদালতে পৌঁছানো যায়নি, ফলে জেল হেফাজত থেকে মুক্তি পাননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার ও রবিবার ছুটির দিন, তাই সোমবারের আগে তার ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই বলে সূত্রের খবর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, ভুবনেশ্বর। শান্তনবাবু, রাজনৈতিক চাপানুতার দিয়ে শুরু করি। শ্রীকুমার দা, মানে বামেরা, কংগ্রেস সবাই একটাই কথা বলছে, আঁতাত আঁতাত এবং আঁতাত। আঁতাত ছাড়া, ম্যাচ গড়াপেটা ছাড়া সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি জামিন পেতেন না। না, হাইকোর্টের বিচারপতি কি বিজেপি করেন না তৃণমূল করেন? এর আগে যখন সিবিআই গ্রেপ্তার করেছিল, জামিন পাচ্ছিলেন না, তখন তৃণমূল বলছিলেন, বা যখন নারদা তদন্তে হাইকোর্টের নির্দেশ আসলো যে নারদা তদন্ত হবে, তখন তৃণমূলের নেতা নেত্রীরা বলতে শুরু করলেন ওই বিজেপি জানতো
উত্তরপ্রদেশ ভোটের পরের জাজমেন্ট আসবে, তার মানে হাইকোর্ট তৃণমূল বলতো বিজেপি করে, এনারাও বলছেন উড়িষ্যা হাইকোর্টের লোকেরা বিজেপি করে বিচারপতিরা। কাজে এগুলো হাস্যকর যুক্তি। ওনারা সিপিএম কংগ্রেস জোট করছে, নরেন্দ্র মোদীর বলে খোঁচা দিয়ে ক্যাচ তুলে আম্পায়ারকে তো আউট দিতেই হয়। না দেখুন, মূল কথা হচ্ছে যদি ওনার মনে হয় যে বিজেপি তৃণমূলের সঙ্গে গট আপ করছে বা এরকম কিছু বিষয় আছে, একই বিষয় তৃণমূলে যেতে পারেন আপনি বলছেন, অবশ্যই ওনারা কোর্টে যাবেন। রাঘবাচার্য সিবিআই কে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টে যাবেন, সিবিআই সুপ্রিম কোর্টে যাবেন। কিন্তু ওনাদের যদি মনে হয় যে আদালতের নির্দেশ উপেক্ষা করে সিবিআই কাজ করেছে, তারাও কোর্টে যেতে পারেন। সিপিএম এর কোনো ব্যক্তি, কংগ্রেসের কোনো ব্যক্তি, যে কেউ যেতে পারেন। আমি একটা কথা বলি, নিজেরা নরেন্দ্র মোদীর মনোনীত ব্যক্তিকে যাতে রাষ্ট্রপতি করা না হয় তার জন্য সিপিএম কংগ্রেস তৃণমূল জোট করছে, প্রকাশ্যে জোট করছে, আর বলছে বিজেপি তৃণমূলকে সাহায্য করছে। এটা মানুষ বিশ্বাস করবে না। এক নম্বর হচ্ছে যে প্রেসিডেন্ট কে হবেন না হবেন সে তো পরের ব্যাপার, কারণ এই অনেক ঘটমোট আছে এই সমস্ত। এর মধ্যে আঁতাত কোথায় দেখছি আমি? আঁতাতের জায়গাতে অন্য জায়গাতে রয়েছে, এটা খুব বৃহত্তর ব্যাপার। এক নম্বর হচ্ছে যে রাজনীতি ঠিক আজকেই হয়ে যাবে তো ওটা নয়, ওটা একটা প্রসেস। সেই প্রসেসে কতগুলো জিনিসকে কিন্তু ভাবতেই হবে। এক হচ্ছে যে এখানের 11 সালে আমরা ক্ষমতার বাইরে গেছিলাম, তার পেছনে একটা বড় ব্যাপার ছিল যে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ আমাদের কাছে চলে গেছিল, এবং সেটা সার্চার কমিটির রিপোর্ট, কোনো ভুল নেই তাতে বহু কিছু ইনকর্পোরেটেড হয়নি, তাদের ডেভেলপমেন্ট জায়গা, সে অন্য কথা, সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এটা ঠিক যে সংখ্যালঘু মানুষের একটা অংশ আমাদেরকে ছেড়ে গেছিল, সেটা তৃণমূলের কাছে পৌঁছে গেছিল এবং সেই ভোট হয়েছে। সেটাকে ধরে রাখার জন্য সর্বতই চেষ্টা করবেন। আমার দিকে কোনো সংখ্যালঘু মানুষের একটা অংশ যদি আসে, আমি তাকে ধরবার চেষ্টা করব। কিন্তু সেই জায়গাটাই একদম ঠিক সম্পর্ক আছে। তা হচ্ছে যে এটা যদি ঘটনা হয়, তাহলে মমতা দেবী তার পরবর্তীকালে পরের অংশটাকেও বাদ দিলে যাবে না। তা হচ্ছে মাথায় হিজাব, ইনশাল্লাহ, সালামু আলাইকুম, এই সমস্ত বললেন, এতে মুসলমান মানুষদের কোনো লাভ হলো না। যেটা হলো সেটা হচ্ছে যে কিছু হিন্দু মানুষ তারা মনে করতে শুরু করলেন যে সরকার কোনো ধর্মের পক্ষে চলে গেছে। মুসলিম মানুষের লাভ হয়নি, কিন্তু সংখ্যালঘু মানুষের একটু লাভ হয়নি। তার সঙ্গে 2% চাকরি ছিল আমাদের সময় সাচার কমিটির রিপোর্ট অনুসারে। এখন আজকের প্রসঙ্গে চলে আসে। তা হচ্ছে আজকের প্রসঙ্গ হতেও আরেকটু পেছনে যেতে হবে, যখন এথিক্স কমিটির চেয়ারম্যান লালকৃষ্ণ আদবানি, আয়রন ম্যান যাকে বলা হয়, আমাদের তো ভেবেই নিতে হবে যে সেই কমিটির মিটিং হলো না কেন। অমিত মিত্র চিঠি লিখছেন জেটলিকে, বেঁকে বসবেন কেন আতাত হলে? না না, ওগুলো তো সমস্ত লোক দেখানো অসংখ্য জিনিস, অসংখ্য জিনিস। কেন বসছেন? এথিক্স কমিটি কেন বসছে না? তো সুদীপদার শারীরিক অবস্থা যা এবং বহুদিন ধরে যে অসুস্থ মানুষটাকে রেখে দেওয়া হয়েছে, শুধুমাত্র যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি সুমন, যে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করা হচ্ছে, এবং এটা কতটা বড় সত্যি আজকে বোঝা গেল। একই জায়গায় দাঁড়িয়ে একটা কেস যেখানে 2014 সমস্ত এভিডেন্স না হয়ে যায়, হঠাৎ করে শীত ঘুম ভেঙে উঠে 2017 তাকে অ্যারেস্ট করা হলো, অসুস্থ জানা সত্ত্বেও আটকে রাখা হলো। এবং যদি আমরা সেম প্রশ্ন করি, আজকে দাঁড়িয়ে যখন মানিক সরকার একটা ব্র্যান্ডেড রোজ ভ্যালি দিয়ে সারা, মানে বলতে চাই না, সারা রাজ্য জুড়ে যায়, একই জায়গায় দাঁড়িয়ে বাবুল সুপ্রি যখন বলে আমি পরিবারের একটা ফুল, তাদের সেটা ফুল হয়, আর এখানে হয় এক কাঁটা। এটাই খুব দুর্ভাগ্যজনক বিজেপির কাছে। সুতরাং প্রতিহিংসার রাজনীতি কারা করছে? সিবিআইটা চালনা করে কারা? সিবিআইটা কি হোম ডিপার্টমেন্ট? আমি একদম পরিষ্কার কথা বলছি, সিবিআইটা যদি হোম ডিপার্টমেন্ট। রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন, যার জেরে ফের একবার রাজনৈতিক চাপানুতোর শুরু। জামিনের নেপথ্যে মমতা মোদী আঁতাত দেখছে সিপিএম। যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা, তাহলে যখন তাকে ছাড়াচ্ছে তাহলে বলতে হবে রাজনৈতিক পুরস্কার। আর প্রভাবশালী এই জন্যই, কারণ এই সব অপরাধীকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস একেবারে নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত তারা পথেও যেমন নেমেছিল, সেরকম রাজনৈতিক সমস্ত কলকাঠি নেওয়ার চেষ্টা করেছে। বিজেপি অবশ্য দাবি করছে আইনি প্রক্রিয়ায় জামিন পেয়েছেন সুদীপ, এর নেপথ্যে অন্য কোনো কারণ নেই। কোর্টের প্রসেস অনুযায়ী জামিন হয়েছে। অনেকবার বেল রিজেক্ট হওয়ার পরে হয়তো কোর্টের মনে হয়েছে ওনার শরীর খারাপ বা উনি বাইরে থাকলে তদন্তে কোনো বিঘ্ন হবে না, তাই জামিন দিয়েছেন। জামিন পেয়ে গেলে আবার অ্যারেস্ট হবেন না কোনো গ্যারান্টি নেই, আমরা মদন বাবুর ক্ষেত্রে দেখেছি। সিবিআই এর আইনজীবী জানিয়েছেন তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন, যদিও তৃণমূল নেতারা এ নিয়ে ভাবতে রাজি নন। অত্যন্ত আনন্দের খবর, এবং মনে করি যে এটাই আমাদের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যে ধারাবাহিক আন্দোলন করে আসছেন, সেই আন্দোলনের এটা একটি ফলশ্রুতি। আইন ব্যবস্থায় তিনি বেল পেয়েছেন এবং তিনি আবার অ্যাক্টিভিটি চালু করবেন।
সিবিআইকে সুপ্রিম কোর্টে যেতে দিন, সিবিআইয়ের ক্ষমতা থাকে সুপ্রিম কোর্ট থেকে কিছু করবে। খুব ভালো, শুনে ভালো লাগছে, সত্যের জয় হলো। যেখানে যাবে যাক সত্যের জয় হবে। পাল্টা তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম কংগ্রেস। জামিন পাওয়ার অর্থ এটা নয় যে দোষমুক্ত হয়ে যাওয়া। জামিন একটা বিচারের একটা প্রক্রিয়ার একটা অঙ্গ। বিচার কিন্তু চলছে, বিচার কিন্তু চলবে। দিদি ভাই মোদি ভাই বন্ধুত্ব আছে, এ ঘটনার পর ঘটনা দেখবেন আর ক্রমশ স্পষ্ট হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু না, আরও যারা যারা এই প্রতারক, নারদায় হোক আর চিটফান্ডে হোক আর যেখানেই হোক, বেআইনি সম্পত্তি করে বেরিয়েছেন, জেলে এদের যাওয়া কেউ ঠেকাতে পারবে না। সব মিলিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন নিয়ে ফের একবার রাজনৈতিক তরজা তুঙ্গে। এবিপি আনন্দ। জামিন পাওয়ার খবরে নেতা নেত্রীরা কি বলছেন দেখুন। সিবিআইয়ের আইনজীবী যা যা বলেছিলেন সেই সমস্তকে সংরক্ষিত রেখে আজকে পক্ষে সাড়া দিয়েছে এবং জামিন পেয়েছেন। তার তো বিশাল রাজনৈতিক ক্ষমতায় প্রতিপত্তি, তিনি যদি সেটাকে ব্যবহার করে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেন, তখন স্বভাবতই সিবিআইয়ের দায়িত্ব হবে কোর্টের কাছে আবার আবেদন করা যাতে বেল খারিজ হয়, এবং সিবিআইকে দ্রুত তদন্ত সমাপন করতে হবে। ওই রকম একজন মানুষ যিনি এত বুদ্ধিমান এবং সেন্সিটিভ মানুষ, তাকে এইভাবে জেলে ভরে রাখা, এটা আমি ভাবতে পারি না। হ্যাঁ, সেই কারণে আমার মনে হচ্ছে যে তার এই জামিন পাওয়াটা আমাদের কাছে একটা স্বস্তির ব্যাপার। ভালো লাগছে, কারণ ওনার শরীরটা তো খুব খারাপ, জামিন হয়েছে, আমি খুব খুশি তার জন্য। যদি রাজনৈতিক অসুস্থতা দেখিয়ে বেল পেয়ে থাকেন, আমরাও নীরব বসে থাকবো না, আমরাও সিবিআইয়ের কাছে আবেদন করব, আবার ওকে ভুবনেশ্বর কোর্টে পাচার করবার ব্যবস্থা করবার জন্য আমরাও সতর্ক দৃষ্টি রাখবো। তৃণমূল এবং অন্যান্য বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেত্রীদের প্রতিক্রিয়া দেখালাম। আমি রাহুলের কাছে আসব। রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য, যখন তিনি জেলে তখন নাম চাওয়া হয় এবং তৃণমূলের তরফ থেকে ওনার নাম পাঠানো হয়। লোকসভায় তৃণমূলের দলনেতা। শারীরিকভাবে সুদীপবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন, বিশ্রাম নিতে বলছেন। সক্রিয় রাজনীতিতে সেই আগে সক্রিয়তায় ফিরে আবার সমস্ত দায়িত্ব পালন করতে পারবেন? দেখুন, এটা তো সুদীপদার নিজের ব্যক্তিগত প্রেরোগেটিভ, উনি ঠিক করবেন। তবে রাজনৈতিক অবস্থান যেখানে ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানেই থাকবেন। আমাদের নেত্রী দেখা করতে গেছিলেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, যে আজকে সেটা কিন্তু সিবিআইয়ের আইনজীবীর অন্যতম মূল হাতিয়ার ছিল, যে এতটা প্রভাবশালী। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবেশী রাজ্যে এসে দেখা করছেন। এটা কি অদ্ভুত না? একজন অসুস্থ মানুষকে যদি তার দলের নেত্রী দেখা করতে যান, তার কুশল সংবাদ জিজ্ঞেস করতে যান, সেটা প্রভাবশালী তথ্য হয়ে গেল। আর অদ্ভুত ব্যাপার, এই যখন এই বিজেপির ললিত গেট কেলেঙ্কারি হয়, যখন ললিত মোদীকে রেড কর্নার, ললিত গেট কেলেঙ্কারি আবার কি জিনিস? আমি বলি, যখন তাকে আরামসে বাড়িয়ে দেওয়া হয়, বিজয় মালিককে যখন পাওয়া যায় না, তখন সেই অভিযোগ দুষ্ট হয় না বিজেপি। মানুষকে যদি দেখতে যাওয়া হয়, তার মধ্যে যদি এত প্রভাবশালী তত্ত্ব কাজ করে, এটা তো হাস্যস্কর। আমি তো বললাম প্রভাবশালী, কিন্তু এখন প্রমাণ হবে, এখন তো বেরিয়ে প্রমাণ হবে কতটা প্রভাবশালী। আমার মনে আছে যখনই কথা, যাকে দেশে ফিরতে যাওয়ার সময় এই বিজেপি প্রিভিলেজ মোশন নিয়ে এসেছিল যে কেন তাকে বাইরে পাচার করে দেওয়া হলো, তখন তার পদত্যাগ চেয়েছিল এই বিজেপি। দেখতে যেতে পারতো, ওনাকেও একটু খাতা কলম দিয়ে আসতে পারতেন। আমরা জানি তো সব জায়গায় তৃণমূলের চর্চা। মনে হচ্ছে যেন বেকসুর খালাস, এরকম একটা কোনো বোধহয় কোর্ট থেকে দিয়েছে, জেল থেকে জেলে যাবে আবার। তাপস পালের প্রসঙ্গ এলো চার্জশিটে। তাপস পালকে কি অভিযোগে অভিযুক্ত করছে সিবিআই? সুদীপের বেল, তাপসের এখনো জেল।
রোজভ্যালি কাণ্ডে জামিন পেয়ে গেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখনও জেল হেফাজতে তৃণমূলের আরেক সাংসদ তাপস পাল। সুদীপের মতো তিনিও ওড়িশাতেই। সুদীপের সঙ্গে ভুবনেশ্বরের এই অ্যাপোলো হাসপাতালেই চিকিৎসাধীন। রোজভ্যালি কাণ্ডে সিবিআই সম্প্রতি যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো তাপস পালেরও নাম ছিল। তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়? সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করে তাপস পাল তার অভিনেতা এবং রাজনীতিক দুই সত্তাকেই ব্যবহার করেছেন। একদিকে মঞ্চ থেকে নায়কোচিত ভঙ্গিতে ভাষণ দিয়েছেন, আর সেই ভাষণে বারবার নিজের সাংসদ পরিচয় এবং রাজনৈতিক যোগাযোগের কথা তুলে ধরেছেন, যা শুনে এজেন্টরা ভরসা পেয়েছেন। সাপ্লিমেন্টারি চার্জশিটে রোজভ্যালির অনুষ্ঠানে দেওয়া তাপস পালের বক্তৃতার একটি অংশ সিবিআই উল্লেখ করে। সিবিআই এর দাবি, যেখানে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, গৌতম কুণ্ডু ভালো কাজ করছেন, রোজভ্যালি ভালো কোম্পানি, সরকার যা করতে পারেনি গৌতম কুণ্ডু কর্মসংস্থান দিয়ে তাই করছেন, আপনারা ভালো করে কাজ করুন, আমরা পাশে আছি। সিবিআই এর দাবি, এর বিনিময়ে রোজভ্যালি থেকে আর্থিক ও নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন তাপস পাল। সাপ্লিমেন্টারি চার্জশিটে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করে তাপস পাল যে শুধু নিজে রোজভ্যালি থেকে বেতন নিয়েছেন এমন নয়, তার স্ত্রী রোজভ্যালির একটি চ্যানেলে অনুষ্ঠান করতেন, তার মেয়ে রোজভ্যালির প্রযোজনায় ছবি করেছেন, এমনকি নিজের ভাইজিকে পর্যন্ত তিনি রোজভ্যালিতে মোটা বেতনের চাকরি পাইয়ে দেন। চার্জশিটে সিবিআই এই দাবিও করে তাপস পাল নিজে রোজভ্যালি থেকে বেতন বাবদ পেয়েছেন মোট 26,15,647 টাকা, আর এই সংস্থা থেকে তার পুরো পরিবার বেতন বাবদ পেয়েছে 55,10,155 টাকা। চার্জশিটে সিবিআই এর দাবি, বেতন ছাড়াও রোজভ্যালি থেকে নিয়মিত আর্থিক সুযোগ সুবিধা আদায় করতেন তিনি। 2012 সালের 18 সেপ্টেম্বর গৌতম কুণ্ডুর অফিসে গিয়ে 2 লক্ষ টাকা নেন তাপস পাল। রোজভ্যালির এক ক্যাশিয়ারের উপস্থিতিতে এই লেনদেন হয়। এছাড়াও বিভিন্ন সময় তাপস পাল নিজের গাড়ির চালককে পাঠিয়ে রোজভ্যালি থেকে টাকা আনাতেন। তবে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম আসার পরও সুদীপ জামিন পেয়েছেন। তৃণমূল সাংসদ তাপসের কি হবে, সেটাই এখন প্রশ্ন। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। পাশাপাশি আপনাদের দেখাবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি যুক্তি ছিল যাতে জামিন না পান সুদীপ বন্দ্যোপাধ্যায়, সিবিআই যা মাননীয় বিচারপতি খারিজ করে দেন। দেখুন, গ্রেফতার হয়েছিলেন 3রা জানুয়ারি, জামিন পেলেন 19শে মে। এই 4.5 মাসে একাধিকবার জামিনের আবেদন জানিয়ে নিম্ন আদালতে কড়া নেড়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রতিবারই আবেদন খারিজ হয়ে গিয়েছে। অবশেষে শুক্রবার সেই আর্জি মঞ্জুর হলো ওড়িশা হাইকোর্টে। সুদীপের জামিনের এই আবেদন নিয়ে ওড়িশা হাইকোর্টে শুনানি হয় 10 দিন আগে, 8ই মে। সেদিন তৃণমূল সাংসদের জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই এর আইনজীবী কে রাঘবাচার্যু দাবি করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভুবনেশ্বরে এসেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এর থেকেই বোঝা যায় তিনি কতটা প্রভাবশালী। Mr. Sudeep is not only the central minister, he was also a member of the finance committee, parliamentary committee, under whom the SEBI and IRDA works. This person is very influential person. সিবিআই এর দ্বিতীয় অস্ত্র ছিল আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ। তাদের আইনজীবী কে রাঘবাচার্যু দাবি করেন, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর ছেলে সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়। তারপর সেন্ট জেভিয়ার্সকে 1 কোটি টাকা অনুদান দেন গৌতম কুণ্ডু, কিন্তু এই টাকা পরে সেন্ট জেভিয়ার্সের অ্যাকাউন্ট ঘুরে আসে তৃণমূলের পার্টি ফান্ডে। সুদীপের আইনজীবী পাল্টা দাবি করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কখনো রোজভ্যালির কোনো পদে ছিলেন না, জনপ্রতিনিধি হিসেবে তিনি কারো স্কুলে ভর্তির সুপারিশ করতেই পারেন, এর জন্য তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন, এমন কোনো প্রমাণ সিবিআই দিতে পারেনি। সেই সঙ্গে জামিন আদায়ের জন্য তৃণমূল সাংসদের আইনজীবীরা তাঁর অসুস্থতার প্রসঙ্গও উল্লেখ করেন, কিন্তু অসুস্থতা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সিবিআই এর আইনজীবী। সুদীপের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট পেশ করে তিনি সওয়াল করেন, এখনো পর্যন্ত অ্যাপোলো হাসপাতালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য 14 লক্ষ টাকা খরচ হয়েছে, তবে তার কোনো বড় রোগের চিকিৎসা হচ্ছে এমন নয়। তৃণমূল সাংসদ হাসপাতালের সুইটে রয়েছেন। He predominantly seems to have been guided by the non-existing illness of Sudeep Bandyopadhyay. যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের দাবি, 2014 থেকে 2016 মধ্যে কলকাতা ও দিল্লি মিলিয়ে সুদীপকে অন্তত 6 বার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 2014-তে তার প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে, 2016-তে একবার সংসদ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সুদীপ। সে সময় তাকে এইমসে ভর্তি করা হয়, তখন হৃদযন্ত্রেও সমস্যা ধরা পড়ে। গ্রেফতারের পর থেকে সুদীপের 16 কেজি ওজন কমে গিয়েছে। শেষমেশ অবশ্য সিবিআই এর সওয়াল ধোপে টিকল না। শুক্রবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল ওড়িশা হাইকোর্ট। এবিপি আনন্দ। আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে যাব। মণিশঙ্কর বাবু,
একই অস্ত্র ছিল মদন মিত্রের ক্ষেত্রে। কপিল সিব্বালও এসেছিলেন, তিনিও এই প্রভাবশালী তত্ত্ব, এই অসুস্থতার কথা বলেও বেল করাতে পারেননি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বেল পেলেন, অসুস্থতার তত্ত্ব এবং এই প্রভাবশালী তত্ত্ব খারিজ করে দিল আদালত। এই তফাৎটা কেন? এখানে আমার কতগুলো কথা বলার আছে। আমি আগের দিনই চ্যানেলেই বলেছিলাম যে প্রথম কথা একটা জুরিসডিকশন পয়েন্ট, যে কলকাতায় পুরো ঘটনাটা ঘটেছে, উড়িষ্যা কেন? এখানে অনেকেই বলছেন এবং যারা বিরোধীরা এবং যারা মামলা করেছেন বলছেন যে একটা লার্জার কনস্পিরেসি ভারতবর্ষের যে কোনো জায়গায় হতে পারে। এখন আজকে একটা নতুন আমি কথা শুনলাম, রাহুল সিনহা বললেন কিছুক্ষণ আগে রাজনৈতিক অসুস্থতা। এটা আমি প্রথম শুনলাম, রাজনৈতিক অসুস্থতাটা কী জিনিস। পুরো ব্যাপারটাই হচ্ছে প্রভাবশালী তত্ত্ব নিয়ে, যতগুলো বেল আবেদন হচ্ছে এবং যা কেস হচ্ছে প্রভাবশালী তত্ত্ব। না, আমি কেসের মেরিটে যদি আসি, যে মদন মিত্রের সময় পরপর বেল এই একই ক্ষেত্রে রিজেক্টেড হলো, সুদীপবাবু বেল পেলেন। মদন মিত্রে যখন এখানে বেলের আর্জি যখন বিরোধিতা করছিলেন সিবিআই আইনজীবী, তখন ওনার বক্তব্য ছিল যে তিনি রাজ্যেরই মন্ত্রী, তাহলে রাজ্যের যখন মন্ত্রী রাজ্যে প্রভাব খাটাতে পারে, তার জন্য বেলটা তার খারিজ করা হোক। মেন পয়েন্টটা তাই ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো কলকাতায় থাকেন, উড়িষ্যায় কি প্রভাব খাটাবেন উনি? এটাই যদি গ্রাউন্ডস হয় তো উড়িষ্যায় প্রভাব খাটানোর তো কোনো স্কোপ নেই, তিনি তো থাকেন কলকাতায় আর দিল্লিতে। আর প্রভাবশালী তত্ত্বটা কি জিনিস? আমি বলছি যে লোকটা, তাকে কখন অ্যারেস্ট করা হবে, তাকে কোন সময়ে অ্যারেস্ট করা হবে, এইটা যে তৃতীয় যে একটা থার্ড হ্যান্ড যে কাজটা করছে, তিনিও তো প্রভাবশালী। আমি বলছি ওকে কখন অ্যারেস্ট করা হবে সেই কাজটা কে করছে? একটা পাল্টা আর্গুমেন্টও আছে, সেটা হচ্ছে ধরুন দল তো ক্ষমতায়, দল তো সব থেকে বেশি প্রভাবশালী। আজকে আমি প্রভাবশালী তত্ত্ব বলছি, আমি আইনের দিকে যাচ্ছি না। লালু প্রসাদ যাদব প্রভাবশালী, দুর্নীতির মামলায় জেলে গেলেন, তার স্ত্রী তখন মুখ্যমন্ত্রী হলেন, তো প্রভাবের আওতা থেকে বেরোলেন না। আমি ফ্যাকচুয়ালি আমি জানি না আইনে এটা কোথায় স্ট্যান্ড করে, কিন্তু রাজনীতিতে প্রভাবশালী তত্ত্ব একজন ব্যক্তিতে দাঁড় করানো খুব মুশকিল। না, আমি বলছি প্রভাবশালী তত্ত্ব যদি আমি খাড়াই করি, তাহলে সেটাকে মূলেই উচ্ছেদ করতে হবে। কিভাবে উচ্ছেদ করতে হবে? আজকে আমার নামটা এলো যে মণিশঙ্কর চ্যাটার্জি এই মামলাটাতে তিনি ইনভলভ আছে, আমি আজ থেকেই তো চেষ্টা করব প্রভাব খাটিয়ে সেটাকে আমার যারা সাক্ষীটাকে চেষ্টা করব। আমার প্রশ্ন আরো লজ্জার, আপনি একটা প্রভাবশালী দলের সদস্য যারা ক্ষমতায়, তো দল তো প্রভাব খাটাবে। একটা আমার পয়েন্ট আছে, এবার তো জেল থেকে বেরোবেন, এবার বোঝা যাবে যে উনি কতটা অসুস্থ আর কতটা প্রভাবশালী। সকলের সামনে আসবে বিষয়টা, সকলের সামনে বিষয়টা, সেটা সিবিআই এর ক্ষেত্রে কেসটাকে তৈরি করতে অনেক সুবিধা হবে। আমাদের তো দীর্ঘ বিচার ব্যবস্থার একটা ইতিহাস আছে, নানা মণিমুক্ত ছড়িয়ে আছে। একটা ছোট্ট গল্প, আজকেই কলকাতা হাইকোর্টের এক মাননীয় বিচারপতি গল্পটা বললেন। শঙ্কর দাস ব্যানার্জি তদন্তকারী সংস্থার হয়ে সওয়াল করতে উঠেছেন, উঠে বলছেন, ইয়োর অনার, মাই ক্লায়েন্ট ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। তো বিচারপতি যেন জাস্টিস পিসি বড়ুয়া, স্বনামধন্য মাননীয় বিচারপতি, তিনি বলছেন, সো হোয়াট, আই এম অলসো ইনফ্লুয়েন্সিয়াল, আই নো দ্য গভর্নর পার্সোনালি, তো আমি যদি গ্রেফতার হই তাহলে কি বারবার আমার বেল খারিজ হবে? আমি বলছি একটা উদাহরণ আমি সাইড না, আইন যখন আসবে তখন তো প্রভাবশালী তত্ত্ব আইনের কি আছে, সে কি দোষ করেছে, তার কি ইনগ্রিডিয়েন্টস আছে, তার অফেন্সটা কি, এইসব নিয়ে আসবে। আমি যেটা বলতে যাচ্ছিলাম মনে ঠিক বোঝাতে পারছি না। প্রভাবশালীটা আমি বলছি আমার 2014-তে আমার নামটা এলো সিবিআই স্ক্যানে, যিনি থাকতে পারেন, আমাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে না। আমাকে কেন সুযোগ দেওয়া হবে? আমি আবার প্রশ্নে ফেরত যাচ্ছি যে লোয়ার কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বারবার এই একই যুক্তিতে মদন মিত্রের বেল খারিজ করেছে। না, উল্টোটা কেন হচ্ছে না? বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার মতো এত বড় প্রভাবশালী সত্য তার কোর্টে গিয়ে বলবে না, কোর্টে গিয়ে বলবে না, কোর্টে গিয়ে বলবে না, শুধু মদন মিত্র একদম জেলে থাকাকালীন যা ক্যান্ডিডেট হয়েছে, এটাই তো প্রভাবশালী ব্যাপার। ঠিক একই জিনিস শুধু বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং সিপিএম এর অপপ্রচারের পাল্টা জবাব দিন, কিন্তু কংগ্রেস সম্পর্কে এই মুহূর্তে কিছু বলার প্রয়োজন নেই। অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের ব্যাখ্যা করছেন কংগ্রেস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরম, পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী আজ কিন্তু ফের একবার সুর চড়িয়েছেন। সেটা কি জাতীয় স্তরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আসা সখ্যতার নতুন সমীকরণের কথা ভেবেই? দেখুন, আগামী দিনে কি কংগ্রেস তৃণমূল সখ্য বাড়তে চলেছে? আর এমনটা হলে অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস কি করবে? শুক্রবার একই দিনে দুটি ঘটনা এই জল্পনা উস্কে দিয়েছে। এক, দলীয় বৈঠকে কংগ্রেস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নরম মনোভাব। দুই, রাজ্যসভার ভোট নিয়ে কংগ্রেস হাইকমান্ডকে অধীর চৌধুরীর কড়া বার্তা। শুক্রবার তৃণমূলের কোর কমিটির বৈঠকে বিজেপি সিপিএমকে এক আসনে বসিয়ে কংগ্রেসের প্রতি নরম মনোভাব দেখানোর বার্তা দেন তৃণমূল নেত্রী।
সূত্রের খবর তিনি বলেন, উন্নয়নকে হাতিয়ার করে একের পর এক নির্বাচনে জিতছে তৃণমূল। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিজেপি ও সিপিএম নানা অপপ্রচার চালাচ্ছে। যত দিন যাবে এই অপপ্রচার আরও বাড়বে। সঙ্গে সঙ্গে তার পাল্টা জবাব দিতে হবে। কিন্তু কংগ্রেস সম্পর্কে এখনই কিছু বলার দরকার নেই। এ ব্যাপারে যা করার আমিই করব, বিষয়টি আমার ওপর ছেড়ে দিন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোনিয়া রাহুলের সঙ্গে বৈঠক করে ফেরার পর মমতার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। আসন্ন রাজ্যসভা নির্বাচনে বিধায়ক সংখ্যার নিরিখে একাই 5 জনকে জেতাতে পারে তৃণমূল। একটি আসনের জন্য যদি কংগ্রেস তৃণমূল সমঝোতা হয়, তাহলে বামেদের সমর্থন ছাড়াই ওই দুই দলের সম্মিলিত প্রার্থী জিতে যেতে পারেন। সূত্রের খবর, রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কংগ্রেসের প্রার্থী হলে আপত্তি নেই তৃণমূলের। এমন একজনকে প্রার্থী হিসেবে চাওয়া হচ্ছে যার অবস্থান তৃণমূলের প্রতি খানিকটা নরম। সূত্রের খবর, এ ব্যাপারে কংগ্রেস হাইকমান্ডের কাছে তৃণমূলের তরফে বার্তাও গিয়েছে। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলে অধীর চৌধুরী কি করবেন? কারণ তৃণমূল সম্পর্কে তাঁর সুর তো বরাবরই চড়া। আসন্ন রাজ্যসভার ভোটে 6ষ্ঠ আসনের জন্য কংগ্রেস হাইকমান্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয়েরই পছন্দ এমন কোনো ব্যক্তির নাম চূড়ান্ত হলে প্রদেশ কংগ্রেস কি তা মেনে নেবে? আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নির্বাচনে যে মনোনীত প্রার্থী হবে সেইটা ঠিক করার সময় যেন পশ্চিমবঙ্গের বিধায়কদের প্লাস এখানকার কংগ্রেসের নেতৃত্বকে অন্তত যেন আমাদের আলোচনায় বলার সুযোগ দেওয়া হয়। পশ্চিমবঙ্গে কংগ্রেস যদি করতে হয় আমাদেরকে, তা মমতা ব্যানার্জির দয়াতে নিশ্চয়ই আমরা কংগ্রেস করব না, কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে কংগ্রেস করবে। সূত্রের খবর, বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে অধীর চৌধুরী এও বলেন, রাজ্যে যখন কংগ্রেস কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, মার খাচ্ছেন, তখন দিল্লি গিয়ে তৃণমূল নেত্রী নীতি আদর্শের কথা বলছেন। আমাদের দলনেত্রীর সঙ্গে তাঁর বৈঠকের ছবি দেখা যাচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের কংগ্রেস কর্মীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তৃণমূল নিয়ে অধীর চৌধুরীর সুর যেখানে অত্যন্ত চড়া, সেখানে শুক্রবারই আব্দুল মান্নানের সঙ্গে মুখ্যমন্ত্রীর এক প্রস্ত কথাবার্তা হয়। বিধানসভার অধিবেশন শেষে নিজের আসন ছেড়ে বিরোধী দলনেতার আসনের কাছে যান মুখ্যমন্ত্রী। সেখানে তখন কংগ্রেস ও বাম বিধায়করাও হাজির ছিলেন। সূত্রের খবর, আব্দুল মান্নানের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শরীর কেমন আছে? খাওয়া দাওয়া আগের থেকে কমিয়েছেন তো? প্রত্যুত্তরে কংগ্রেস বিধায়করা বলেন না। এরপর বিরোধী দলনেতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, না না, শরীরের যত্ন নিন, খাওয়া দাওয়া কমান, সাবধানে থাকুন। অধীরের সুর যখন চড়া, তখন মমতা মান্নান কথাবার্তা অন্য কোনো সমীকরণের দিকে ইঙ্গিত করছে কিনা সেই জল্পনা তুঙ্গে। এদিন কংগ্রেস বিধায়ক প্রতিমা রজকের বিয়ের ব্যাপারেও কংগ্রেস বিধায়কদের থেকে খোঁজ খবর নেন মমতা। উপহার কেনার জন্য কান্দির বিধায়ক অপূর্ব সরকারের হাতে 2000 টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস সম্পর্কে তৃণমূল নেত্রীর এই মনোভাব কি বিশেষ ইঙ্গিতপূর্ণ? তার উত্তর মিলতে পারে রাজ্যসভার ভোটে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের কাছে যাব। আশুতোষ, অধীর চৌধুরী যেটা করছেন, অনেকে বলছেন একদম সরাসরি হাইকমান্ডকে হুমকি দিচ্ছেন। কেউ বলছেন চাপ, কেউ বলছেন চাপ নয়, এটা হচ্ছে চাপা বিদ্রোহ। দেখুন, এটাকে আমার মনে হচ্ছে আপনারা একটু বেশি পড়ে ফেলছেন জিনিসটাকে। তার কারণ হচ্ছে কড়া বার্তা যেটা আপনারা এখানে দেখালেন, এটা মোটেও না। এটা যা হচ্ছে রাজ্যে সেটা হাইকমান্ডকে জানানো। অ্যাজ এ প্রেসিডেন্ট এটা তো কনভেনশন যে আমি হাইকমান্ডকে জানাবো আমার রাজ্যে কি হচ্ছে, আমার এতগুলো কংগ্রেস কর্মী বাইরে বেরিয়ে প্রেসকে বলছেন যে আপনাকে হ্যাঁ জানাতে হবে এবং আমাদের মত না নিয়ে ওপর থেকে চাপিয়ে দেওয়া চলবে না। আপনাকে একটা কথা বলি, এটা তো একটা বাস্তব সিচুয়েশন যে আজকে রাজ্যে যা ঘটছে সেটা হাইকমান্ডকে জানানো। এটা তো যে কোনো প্রেসিডেন্টই করবে। এবং এই জায়গায় কোনো রাজনীতি বলে কিছু নেই, বা এই যে চাপ বা এই যে এত অর্থ ব্যবহার হচ্ছে, এটা নয়। আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই যে আজকে যে রাজনীতি যে চলছে, এই যে ধরুন কি হচ্ছে না হচ্ছে, এগুলো তো জল্পনা এবং কল্পনা। আমাদের কাছে এআইসিসি থেকেও কোনো নির্দেশ আসেনি, আমাদের প্রদেশ কংগ্রেসের থেকেও কোনো নির্দেশ আসেনি টু বি সফট অন তৃণমূল কংগ্রেস। না না, এরকম ভাবে রাজনৈতিক দলের নির্দেশ আসে আমি বলছি এখানে কিছু নেই। এটা রিড বিটুইন দ্য লাইন্স চলছে। এখানে আমার মনে হয় না কোনো জায়গায় পড়াশোনা করার দরকার আছে। বার্তা অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ সভাপতি সম্মানে উনি দিয়েছেন, হ্যাঁ, এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি যে বার্তাটা দেন সেটাই সবাইকে ফলো করতে, ইকুয়াল লাইন অফ অ্যাকশনে চলতে হয়। তো এখানে কি হচ্ছে আমার মনে হয় না। আমি আপনার লাস্ট বাক্যটা আবার রিপিট করছি, কংগ্রেসকে হাইকমান্ডের কথা অনুযায়ী বা দিল্লির কথা অনুযায়ী চলতে হয়। তাহলে তো এই দ্বিতীয় সুরটার কোনো অস্তিত্বই নেই। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন? আপনি তো আপনারই কথার প্যাচে পড়ে গেলেন। হ্যাঁ, বার্তা দিয়েছে বলছে আশুতোষ, একটা বলে দেব কে বার্তা দিয়েছে? অধীর চৌধুরী একটা বার্তা দিয়েছে, বলে আবার তৃণমূলে যাও নাহলে বিজেপিতে যাও। হ্যাঁ, আপনাকে আমি বলি, তাহলে আমাকে পুরোটা বলতে হবে। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই যে আজকে খবর একটা হয়েছে দেখলাম যে সফট মমতা ব্যানার্জি সফট অন কংগ্রেস।
আচ্ছা আপনারা বলুন তো, মানে সফটনেসের জায়গাটা কোথায়? এতগুলো কংগ্রেসের কর্মীরা মিসইউজ অফ এনডিপিএস অ্যাক্ট, পুলিশ প্রশাসন, না সে তো আপনারা বলছেন, আমার তো সেটা নয়। অধীর রঞ্জন চৌধুরী তো এইটাকে এটা তো কোন প্রদেশ সভাপতি যখন বলেন যে দরজা খোলা আছে, দরকার হলে বিজেপিতে যাব, এমনকি তৃণমূলেও যাব, দেখুন কেউ যদি ওপর থেকে চাপিয়ে দেয়, একটা কথা বলছি, এটা ওপর থেকে আপনাকে এটা বুঝতে হবে। আমাদের স্ট্রাকচারটা, আমাদের প্রদেশ আমি বেশি পড়েছি না, আপনি কম পড়ছেন, ব্যাপারটা আমি সেটাই আপনাকে বলি। আমি সুমনদা আপনাকে বলি, একটু ভালো করে বুঝতে হবে। এটা প্রদেশ সভাপতি, তার কনভেনশন আছে টু রিচ আউট টু দ্য এআইসিসি এন্ড দ্য প্রেসিডেন্ট, কংগ্রেস প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট, আমাদের লিডার রাহুল গান্ধী। আজকে রাজ্যের কথাটা উনি তুলে ধরেছেন, এর বাইরে কিন্তু কিছু নেই, এর বাইরে কিছু নেই। দেবনানন্দা বুঝতে পারছেন? না আমি বুঝতে পারলেন? কোটেশন ছাড়া বুঝতে হবে। কোটেশনের প্রশ্নে যাচ্ছি না, সে প্রসঙ্গে এখন নেই। প্রথম যখন হয়, আপনি যখন শুরু করেন তখনই বলি। না, এই যে প্রশ্নটা কংগ্রেসের সমস্যা, তো এটা তো একটু আগে আপনিও তো বললেন যে হ্যাঁ 7 মানে 90। আপনি কংগ্রেস ছাড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি সিপিএম এর অপপ্রচারের জবাব দিন একটা ব্র্যাকেটে, কিন্তু কংগ্রেস সম্পর্কে এখনই কিছু বলার দরকার নেই। তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ, নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। আমি তো বলছি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক, রাহুল চলে এলেন 2014 এবং ওখানে বললেন যে 10 দিনের মধ্যে আসছি, সামনের সপ্তাহে যাবেন। আমি বারবার বলছি, শুনুন, 2014 ইলেকশনে কংগ্রেসের, আজকে যদি মমতা ব্যানার্জি যদি কংগ্রেসের সঙ্গে থাকতো, এত বিপর্যয় কংগ্রেসের হতো না, এত মার্জিনালিজ হতো না। এখন কংগ্রেস আপনি কংগ্রেস জয়েন করে নিন, কারণ এই যে আপনাকে তৃণমূল কংগ্রেসের কথা আপনি বলছেন, আরে কংগ্রেসের তৃণমূল কংগ্রেস বলছো, কংগ্রেস কি করবে সেটা মানুষ। ঠিক আছে, এটা তো ঠিক আছে। আমি বলছি দেবনানন্দা, এইখানে কোথাও একটা আলটিমেটলি পুরোটা কালমিনেট করছে কিন্তু 2019-এ 19-এর কথা ভেবেই এই নৈকট্য বলুন, সক্ষতা বলুন, আমি আশুতোষের কথা বললাম, সক্ষতা যদি নাও হয় আলটিমেটলি 2014 তো এই ভুলটা কংগ্রেস বুঝছে তো আমরা মার্জিনালিজ না, মানে সামনে এখন রাষ্ট্রপতি নির্বাচন, সমস্ত কিছু আলটিমেট গোলটা 2019 আমাদের দিদি সবারই দায়িত্ব বাঁচতে গেলে মমতার হাত ধরতেই উনি কখনো লেলকে আডবাণীকে রাষ্ট্রপতি করবেন, এথিক্স কমিটির কোনো বৈঠক হয় না, হ্যাঁ উনি সবারই দায়িত্ব নিয়ে খেলেন। বিজেপি আক্রমণের শুটটা আজকে কোর কমিটির বৈঠকে ঠিক কি ছিল দেখুন। কয়েক মাস ধরে বিজেপি তথা মোদী সরকারের বিরুদ্ধে চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে দিল্লিতেও তৎপর তিনি। এই পরিস্থিতিতে দলের কোর কমিটির বৈঠকেও তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন বিজেপি বিরোধী লড়াইকে সর্বাত্মক চেহারা দিতে চান তিনি। সূত্রের খবর, শুক্রবার তৃণমূল ভবনের বৈঠকে মমতা বলেন, নরেন্দ্র মোদী বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট করার চেষ্টা জোরদার হচ্ছে। এই ইস্যুতে আলোচনাও ইতিবাচক দিকেই এগোচ্ছে। সাম্প্রতিক সময় বিজেপির বিরুদ্ধে বারবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, বিরোধী স্বর দমন করতে নানা কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে সেই প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী দাবি করেন, যারাই বিজেপির বিরোধিতা করছে সেই রাজনৈতিক দলের নেতৃত্বকে জেলে পোড়ার চেষ্টা হবে, আমাদেরও করবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সম্প্রতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পরও মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগই করেছিলেন মমতা। कभी अखिलेश का साथ, कभी नवीन पटनायक का साथ, कभी लालू जी का साथ, कभी चिदम्बरम का साथ, कभी वीरभद्र सिंह का साथ, कभी हमारा पार्टी का साथ, कभी केजरी का साथ, सबका साथ में अगर इतना झगड़ा करना है तो बाकी आज तो कोई नहीं रहेगा। जिनको पसंद नहीं है सीबीआई को भेज दिया, उनको पसंद नहीं है तो हम जेल में डाल दिया। মমতার অভিযোগ উড়িয়ে দিয়ে সারদা নারদ প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। ये जो चिट फंड वाले मामले हैं वो हमारे आने से पहले से चल रहे हैं, हम तो सिर्फ जांच कर रहे हैं आगे, और ईडी और सीबीआई दोनों इसी का हिस्सा है। और नारदा कांड में भी टीवी पर दिखाई पड़ते हैं घूस लेते हुए। आपके पास इसका क्या जवाब है? अब इस स्थिति में अगर आप इस तरह से काम कर रहे हो और आप ये अपेक्षा रखते हो कि कोई कार्यवाही न हो, मुझे लगता है ममता जी हमसे बहुत अपेक्षा रख रही है। মমতা যখন টার্গেট করছেন মোদী সরকারকে, তখন পাল্টা মিশন বাংলার লক্ষ্যে অবিচল বিজেপি। শুক্রবার এবিপি নিউজের বিশেষ অনুষ্ঠান শিখর সম্মেলনে এসে সেটাই স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। हम उड़ीसा, केरल, बंगाल, आसाम में अब सरकार बन ही गई है, तेलंगाना, तमिलनाडु, ये सारे राज्यों में
हमारी पार्टी को बढ़ाने का प्रयास कर रहे हैं और बहुत अच्छा रिस्पांस भी मिल रहा है। আগামী দিনে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হওয়ার সম্ভাবনা নিয়েও নানা মহলে জল্পনা চলছে। তৃণমূল সূত্রে খবর, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠকে বলেন 2018 সালের শেষে লোকসভা নির্বাচনে যেতে পারেন নরেন্দ্র মোদী, বিধানসভা ভোটও একসঙ্গে করতে পারেন তিনি। এই বিষয়গুলি মাথায় রেখে দলকে প্রস্তুত থাকতে হবে। তবে শেষ পর্যন্ত এ ব্যাপারে তিনি কতটা এগোবেন তা নিয়ে সংশয় আছে। আমিও করতে দেব না। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, দলীয় নেতৃত্বকে তৃণমূল নেত্রীর এসব বার্তা দেওয়া থেকে স্পষ্ট আগামী দিনে বিজেপির বিরুদ্ধে তিনি আরও সুর চড়াবেন। কারণ লাগাতার বিজেপিকে আক্রমণ তাকে ভোটে ডিভিডেন্ড দিচ্ছে। যত তিনি বিজেপিকে আক্রমণ করছেন কিংবা বিজেপি তাকে, ততই সংখ্যালঘু ভোটের প্রায় পুরোটাই তৃণমূলের ঝুলিতে চলে আসছে। আর সেটা বুঝেই কখনো সোনিয়া রাহুল, কখনো কেজরিওয়াল মোদী বিরোধীদের সঙ্গে লাগাতার সমন্বয় রেখে চলেছেন তিনি। এই আবহেই ফের দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে 25শে মে দিল্লিতে বিরোধী দলগুলির সঙ্গে তৃণমূল নেত্রীর বৈঠকে বসার কথা রয়েছে। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। রাজু, মমতা বলছেন বিজেপি সবাইকে জেলে পুরতে চায়, সোশ্যাল মিডিয়ায় কমব্যাট করতে হবে। আজকে আমরা যখন আলোচনা করছি তার কয়েক ঘন্টা আগে জিএসটি নিয়ে যেটা রাজ্যের সম্মতি ছিল, অমিত মিত্র চিঠি লিখলেন জেটলিকে যে পিছিয়ে দেওয়া হোক, এখনো প্রস্তুত নন সব ব্যবসায়ী। না, প্রথমে আমি বলি যে মমতা ব্যানার্জি যে খেলাটা খেলছে, বাচ্চাবেলা আমরা খেলতাম না, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, ঠিক সেই অবস্থা আজকে মমতা ব্যানার্জি। যাকে পাচ্ছে তাকে ছুটছে, আবার ছুটছে কাজে চোর মাচায় সোর। লোক তো বলতে দিন, দেখুন আমি বললে আপনি বলতেই পারবেন না, বলতে দিন। চোর মাচায় সোর। দেখুন কে কংগ্রেস, যাদের সাথে দুর্নীতির একের পর এক লেগে আছে, লালু প্রসাদ যাদব। বলবেন, আমি আপনার সময় বলিনি আশুতোষ দা, গায়ে লাগবে স্বাভাবিক। লালু প্রসাদ যাদব, কেজরিওয়াল, এটা তোমার পার্টি। আমাদের সুবিধা, আপনারা হাত ধরুন, কারণ ভারতবর্ষের মানুষ এখন দেখছে। শুনে নিন, সরকার আছে, ধরবেন না পরের বিষয়। কংগ্রেসের হাত যারা ধরছে তারাই দিচ্ছে, কারণ কাটা হাতে তোলা যায় না। কংগ্রেসের দরকার নেই, কংগ্রেসের দেখুন দেখুন এক হয়ে গেছে, এখনই এক হয়ে গেছে। এই তো ঝগড়া করছিলেন, এই তো ঝগড়া করছিলেন, এই তো এক হয়ে গেছে। দেখুন কষ্ট হয়ে গেছে বাংলার মানুষ। আরেকটি সিদ্ধান্ত আমি আসবো রাজু। অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের আগে দলের প্রচারের প্রধান মুখ এবং গোটা রাজ্য জুড়ে সফর করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পাখির চোখ পঞ্চায়েত ভোট, কিন্তু তৃণমূল নেত্রী নিজে সাধারণত পঞ্চায়েত ভোটের প্রচারে নামেন না। এবারও সেই রীতি বজায় রাখার ইঙ্গিত দিয়ে কার্যত প্রচারের ব্যাটন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। সূত্রের খবর, শুক্রবার তৃণমূল ভবনে দলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন 28 জুন থেকে 16 জুলাই রাজ্যের সমস্ত মহকুমায় সমাবেশ করবে যুব তৃণমূল কংগ্রেস। প্রতিটি সভাতেই প্রধান বক্তা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ে সমাবেশের প্রস্তুতির পাশাপাশি এইসব সভার লক্ষ্য পঞ্চায়েত ভোটের প্রচার। পর্যবেক্ষকদের একাংশের মতে অভিষেকের কাঁধে এই গুরুদায়িত্ব দিয়ে তৃণমূল নেত্রী কার্যত বুঝিয়ে দিলেন এবার পঞ্চায়েত ভোটে দলের প্রচারের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিনের বৈঠকে মমতা দলের নেতাদের পঞ্চায়েত দাওয়াইও দেন। বলেন পঞ্চায়েত ভোটের প্রস্তুতিকে তুঙ্গে নিয়ে যান। সেই লক্ষ্যে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। জুন জুলাই 2 মাস ধরে ব্লক এবং জেলা স্তরে দলীয় সম্মেলন হবে। তারও আগে এ মাসের 27 তারিখ থেকে 7ই জুন রাজ্য জুড়ে ব্লকে ব্লকে রক্তদান শিবির করবে তৃণমূল। 27শে মে থেকে 7ই জুন পর্যন্ত রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে 50,000 বোতল রক্ত আমাদের কর্মীরা দান করবে মানুষের জীবন দান করার জন্য। নৈশকালীন সমস্ত ব্লকে ব্লকে কর্মসূচি তৃণমূল কংগ্রেসকে নিতে বলা হয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপির মোকাবিলায় জনসংযোগ আরও বাড়াতে রক্তদানের মতো সামাজিক কর্মসূচিকে আন্দোলনের চেহারা দিতে চাইছেন তৃণমূল নেত্রী। জোর দিচ্ছেন সাংস্কৃতিক কর্মসূচিতেও, যাতে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে কোথাও গাছ পোঁতা, কোথাও কাউকে সম্মান জানানো, কোথাও রাস্তা একটা তৈরি করা, এইভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে 1 মাস যাবৎ তারা পলিটিক্যাল কর্মসূচি করবে। বিজেপি এখন বাংলা জয়ের স্বপ্নে বিভোর। অমিত শাহের রাজ্য সফরের মধ্যে দিয়ে লোকের হেঁসেলে পৌঁছানোর চেষ্টা শুরু করেছে তারা। পাল্টা 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। একদিকে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ, অন্যদিকে সামাজিক সাংস্কৃতিক কর্মসূচিতে জোর দিয়ে মানুষের মনে জায়গা আরও পোক্ত করার চেষ্টা, যাতে পদ্ম কাঁটা না হতে পারে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। কিন্তু রাজু, এটা কি হলো যে রুম্পা ঘরুই সেই 9 নম্বর ওয়ার্ড, আমাদের প্রতিনিধি জীবনের ঝুঁকি নিয়ে যে ছবি তুলে ধরলেন সেই বোমাভর্তি বাইক, সেই 9 নম্বর ওয়ার্ড পূজালি, সেখানে দিলীপ ঘোষের পাশে বসে রুম্পা ঘরুই বিজয়ী বা কাউন্সিলর তিনি বললেন যে আমি তৃণমূলে যাওয়ার কথা ভাবছি না।
24 ঘন্টা পেরোলো না আজকে তৃণমূলের জয়েন করে গেলেন। দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতির এটাই একটা অদ্ভুত দিক ফুটে উঠেছে। প্রথম কথা হচ্ছে সংগঠনের ব্যর্থতা নয়, সংগঠনের ব্যর্থতা এখন যেটা আমি বলতে চাইছি, দেখুন প্রথম হচ্ছে মমতা ব্যানার্জি এত কাজ দিল তৃণমূলের নেতাদের মূলত কাজ কি এখন জানেন? তারা সময় পাচ্ছে না, কে কার বাড়িতে গিয়ে খাচ্ছে, আর যার বাড়িতে খাচ্ছে তাকে গিয়ে পতাকাটা ধরাতে হবে। আর পশ্চিমবঙ্গে এখন একটা অদ্ভুত কালচার হয়ে গেছে, যে কোনো রাজনৈতিক দলের থেকে জিতে আসতে তাকে যেন তেন প্রকারে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, ভয় দেখিয়ে, টাকা দিয়ে পূজালির যে ঘটনা আপনাদের বললাম, সেই 9 নম্বর ওয়ার্ড যেখানে বিজয়ী বিজেপির কাউন্সিলর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আমি আসবো এই বিতর্কে। দেখুন, বৃহস্পতিবার পদ্ম ফুলে, শুক্রবারে ঘাস ফুলে। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি মুখ মিষ্টি করানোর পরপর তিনি বলেছিলেন তৃণমূলে যাওয়ার কথা ভাবছি না। আর 24 ঘন্টার মধ্যে শুধু ভাবা নয়, একেবারে দলবদলটাই সেরে ফেললেন সদ্য পুরো ভোটে পূজালিতে বিজেপির প্রতীকে জেতা রুম্পা ঘরুই। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো রুম্পা জিতেছিলেন সেই 9 নম্বর ওয়ার্ড থেকে, যেখানে ব্যাপক গন্ডগোল হয়েছিল, ইভিএম ভাঙচুর হয়েছিল, বোমা পড়েছিল, যার জেরে একটি বুথে পুনর্নির্বাচন পর্যন্ত হয়েছিল। বিজেপির প্রতীকে জেতা সেই রুম্পাই শুক্রবার একেবারে তৃণমূলে। সকলের সঙ্গে পরামর্শ করে আপনি এই দলে জয়েন করেছেন, কিরকম লাগছে জয়েন করে? কিন্তু বৃহস্পতিবার দিলীপ ঘোষের পাশে বসে সম্পূর্ণ অন্য কথা বলেছিলেন রুম্পা। তৃণমূলের দাবি রুম্পা স্বেচ্ছায় দলবদল করেছেন। আজকে যোগদান করলেন কোনো মানুষের এই অভিযোগ নেই যে কেউ কাউকে বাধ্য করছে, জোর জবরদস্তি করছে, এরকম কোনো অভিযোগ আমাদের কারো কাছে নেই। এই দলবদলের ফলে পূজালি পুরসভায় এখন বিরোধী বলতে মাত্র একজন। নকশালবাড়িতে মাহালি দম্পতির বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন অমিত শাহ। তার কয়েকদিনের মধ্যেই তাদের নিজেদের দিকে টেনে নিয়েছিল তৃণমূল। আর এবার বিজেপি কাউন্সিলর শটান তৃণমূলে। পার্থপ্রতিম ঘোষ ও জয়ন্ত রায়, এবিপি আনন্দ। শান্তনুবাবু, এই তো রাজ্য সভাপতির পাশে বসে 24 ঘন্টা কাটলো না। একদম দেখুন, এই যে গৌতম দাশগুপ্ত না কি নাম বললেন না, যদি এই গণতান্ত্রিক ব্যবস্থা চলে আর তৃণমূল কালকে যদি ক্ষমতার বেড়ে দেয়, ইনিও দেখবেন স্বইচ্ছায় দলবদল করেছে, ইনিও স্বইচ্ছায় দলবদল করবে। রাত 2:30টায় এই রুম্পা ঘরুইয়ের বাড়ি ঘিরেছে 500 লোক বাইরে থেকে, পুলিশকে দিয়ে অভিযোগ তৈরি করা হয়েছে, তাকে ধরে নিয়ে গিয়ে পুলিশকে ফোন ধরছে না, পুলিশ বিভিন্ন পর্যায়ে ফোন করা হচ্ছে। শোনো 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 শোনো, আমি বলছি তো এই গৌতম দাশগুপ্ত সবাই লাইন দিয়ে নাম শুনবে, তৃণমূলের কোন কোন সারদা রোজবালির কাছে বিজেপি না যুক্ত আমরা দিতে চাইছি না। অভিযোগ হচ্ছে যে বিরোধী স্পেস আপনারা দিচ্ছেন না সবাইকে তৃণমূল। এখানে গণতন্ত্র নেই, সমস্যা হচ্ছে যে এখানে গণতন্ত্র নেই। সিম্পল প্রশ্ন, যারা এনডিএ তো বেশি সৃষ্টিতে আছে, যারা দিনের পর দিন এনডিএ সিপিএমের কথা সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছে, তারা যখন দেখছে যে এরা এদের কাছে পাওয়াটা বিক্রি করে দিয়ে তাদের কাছে একমাত্র অল্টারনেটিভ উন্নয়ন চাইছে মানুষ। মানে এটা কিন্তু বিজেপির সঙ্গে একটাই কথা আমরা বলেছিলাম এই পরিসংখ্যান কিন্তু বিজেপির ক্ষেত্রে কম, বামেদের ক্ষেত্রে বেশি। এটা অবৈধ কি করতে পারি। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আর কোনো বিরোধী থাকবে না, এরা বিরোধী শূন্য করে ছাড়বেন। এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যারা যাচ্ছেন তারা তো বলছেন আমি বলছি অথরিটেরিয়ান রুল চলছে এবং এখানে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে। এটা গণতন্ত্রের মৃত্যু, গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। দেখুন পশ্চিমবঙ্গে আপনারা দেখাচ্ছেন না, তাও তো বিজেপির সিম্বলে জিতে তৃণমূলে গেলেন, কিন্তু পশ্চিমবঙ্গে দেখছি যে তৃণমূলের সিম্বলেই যে তিনি কাউন্সিলররা চলে যাচ্ছে গিয়ে বোর্ড হয়ে গেল তৃণমূলে। এই জিনিস পশ্চিমবঙ্গে আরেকটা পার্টি
একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে কংগ্রেস, আশুতোষ বাবুরা যাই বলুন, এবং তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে এই মুহূর্তে তার প্রতিফলন রাজ্য স্তরে পড়াটা অবশ্যম্ভাবী, তারা কাছাকাছি আসছে। এরম হবে না আমে দুধে মিশে গেল, আটি হয়ে বামেরা পড়ে থাকলো, হয়তো বন্ধু হারাতে চলেছেন আপনারা। না, বন্ধু টন্ধু বলে কিছু নেই, হ্যাঁ, শ্রেণীগতভাবে কংগ্রেস তৃণমূল কয়েকদিন আগে এর অবস্থান এক, বিজেপির অবস্থান আমাদের কাছে পরিষ্কার, একটা সাম্প্রদায়িক দল। কাজে আমরা আমাদের মতো জায়গাতে রয়েছি, জোট কোথাও হয়নি। গত ইলেকশনে আমাদের কিছু সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, সিট অ্যাডজাস্টমেন্ট বিজেপির এগেইনস্টে কোন সাম্প্রদায়িক লোকের বিরুদ্ধে ভোটে, তাতে আমার সঙ্গে যে থাকবে আমি তার সঙ্গে হতে পারি, কিন্তু এটাও পরিষ্কার তৃণমূল থাকলে তৃণমূল তো অথরিটেরিয়ান, এ তো সেক্টরিয়ান। শুধু অধীর চৌধুরী এই বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে একটা স্পষ্ট ইঙ্গিত করেছিলেন যে আমরা এখানে জোট বাঁধবো না ডোমকলে, কারণ কংগ্রেসের সিম্বল না দিলে কংগ্রেস এবার তৃণমূলে চলে যাবে। তাই জন্য সেইভাবে তঞ্চকতা করে এইভাবে জেতানো হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সীতারাম ইয়েচুরি যে আহ্বান করেছে যে বিজেপি বিরোধী সিপিএম তৃণমূল কংগ্রেস একজোট হোক, একজন কমন প্রার্থী হোক, সেই মমতা ব্যানার্জি সেই প্ল্যাটফর্মে থাকবেন কি থাকবেন? আমি শুধু আমি উত্তরটা করি, প্রণব মুখোপাধ্যায় নির্বাচনে সিপিআই কিন্তু ভোটটা করেনি, এটা আমার জায়গা, আমার পলিটিক্স। সিপিআই এর থেকে আমি বামফ্রন্ট কি হবে সেটা মমতা ব্যানার্জিকে প্রসঙ্গে আমার একটাই কথা, যে সত্যি তো একটা সিম্বলে একজন ভোটে দাঁড়াচ্ছেন, পর মুহূর্তে অন্য একটা দলে চলে যাচ্ছেন, এটা তো খুবই বাজে জিনিস। যারা ভোট দিচ্ছেন তারা তো সেই সিম্বলকে ভোট দিচ্ছেন। মানুষ ঠকে গেল। আমার প্রশ্নটা হচ্ছে মানুষগুলোর বিরুদ্ধে ছিল। তো এইটাকে যদি রেস্ট্রেন করতে হয়, তার একটা গ্রাউন্ড, যেটা রাহুলবাবু বললেন যে কোথায় বাধা আছে, হ্যাঁ বাধা আছে, ডিফেকশন গ্রাউন্ডে তার বিরুদ্ধে মামলা করা হয়, যেটা সাবিত্রী মিত্র করা হয়েছিল। আমি সাবিত্রী মিত্র হয়েছিল, মানুষ ভুঁইয়া আমার অপোজিটে ছিল। এই মামলাগুলো কেন জোর দিচ্ছে না? আমি বলছি যে আমি বলছি প্রতিটা রাজনৈতিক দল এই স্টেপটা কেন নিচ্ছেন না? কোথায় কোথায় তো অন্য ব্যাপারে হাইকোর্টে যাচ্ছে, কিন্তু এই ব্যাপারে কেন যাচ্ছে না? মাননীয় বিচারপতিদের এজলাসে যেতে হবে, মানে সবটা কি কোর্ট করে দেবে? আমি বলছি যে স্পেস দিচ্ছেন না আপনারা। আমরা তো এটাও দিতে হবে, যারা যারা উন্নয়ন করতে আসছে, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে, তাদের স্পেস চাই। আর কিছু করেন নেই তো, স্পিকার ডাকবেই না কাউকে। অদ্ভুত ডিম আগে না মুরগি আগের মতো একটা জায়গায় চলে এলাম, যে স্বেচ্ছায় নাকি চাপে পড়ে। এই অনুষ্ঠানের শেষে আপনাদের দেখাতে চাইবো যে আজকে শৃঙ্খলা ভঙ্গ নিঃসন্দেহে একটা বড় অভিযোগের বিষয়। নানা দিক থেকে দলের মধ্যে শৃঙ্খলা নিয়ে বহু অভিযোগ আসে। আজ কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধেও কড়া অবস্থান নিলেন। আসন নিয়ে এয়ার ইন্ডিয়ার কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন। অভিযোগ তার জেরেই বিমান ছাড়তে দেরি হয়েছিল 40 মিনিট। শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনার মুখে পড়লেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন। সূত্রের খবর, দোলাকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, বিমানে বসা নিয়ে শ্রমিক সংগঠনের নেত্রী ঝগড়ায় জড়াবেন, আমার দলে এসব চলে না। শ্রমিক সংগঠনের কাজকর্ম নিয়েও তিনি যে ক্ষুব্ধ, তাও এদিন বুঝিয়ে দিয়েছেন মমতা। কলকাতা, হাওড়া, হুগলি, দুর্গাপুর, আসানসোল সহ 9টি জায়গায় বিভিন্ন কলকারখানায় দোলার নেতৃত্বাধীন আইএনটিটিইউসির সংগঠন ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।
দোলার উপর তিনি যে পুরোপুরি ভরসা রাখতে পারছেন না তা বোঝাতে পদক্ষেপও নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইএনটিটিইউসির কাজকর্মের ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত বক্সিকে। অন্যদিকে শ্রমিক সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত মেঘনাথ পোদ্দারকে। শৃঙ্খলার প্রশ্নে তিনি যে কোনো রকম আপোষ করবেন না তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা। বারবার গোষ্ঠীকন্দলে জড়িয়ে পড়ার জন্য বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে এবং ব্লক সভাপতি শেখ রবিউলকে শোকজ করেছেন মমতা। এই কারণে সতর্ক করা হয়েছে বাঁকুড়ার জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী ও দলের জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অরূপ খাঁকে। অর্থাৎ বার্তাটা স্পষ্ট, পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপানোর আগে মমতা যেমন একদিকে দলকে কঠোর শৃঙ্খলায় বাঁধতে চাইছেন, তেমনি দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজে কেউ জড়িয়ে পড়লে তা সে যিনিই হন তাকে যে রেয়াত করা হবে না, এটাই ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার।